কথা শুনে চলিনি বলে সুপারি কিলার পাঠানো হয়েছিল বন্দুক দিয়ে গুলি করে মারবার জন্য। কাউন্সিলরের হাজব্যান্ড পিজির পেছনে পুলিশের সামনে ঠাটিয়ে চড়। দারুণ ডাক্তার, তার মানে এটা নয় যে আমি হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে অপারেশন থিয়েটারে সিগারেট খেতে খেতে ঢুকে পড়তে পারি। হিন্দু ধর্ম অস্বীকার, অন্য ধর্মে করো ইফতার, একই মিথ্যে বারবার, তার নাম ভণ্ড সেকুলার। আমায় গাড়ি বাড়ি বেচতে হয়েছে, সেই নিয়ে বহু মানুষ মজা করেছিলেন। সমস্ত কিছু আমাদের মনে আছে, কেউ কিচ্ছু ভুলেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের চুপ করে থাকাই এই টলিউড ইন্ডাস্ট্রিতে বা যে কোনো সংস্কৃতি জগতে যে কোনো বিভাগে, সেটা যাত্রা হোক, থিয়েটার হোক, গান হোক, সর্বনাশটা করে দিয়েছে। রাজনীতিতে অবস্থান পরিবর্তনটা কি খুব স্বাভাবিক, খুবই বাধ্যতামূলক? বারবার যারা মতামত অবস্থান পরিবর্তন করেন তাদেরকে কি বলা উচিত? আর যারা অসময়ে সময় বুঝে বন্ধুত্ব করেন, এই বিষয়েরই উত্তর জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিধায়ক তথা বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল, জি 24 ঘন্টায় স্বাগত। আমি কেন এই প্রসঙ্গটা বললাম আপনি নিজেও জানেন। পরমব্রত এবং আপনার পাশে বসে একটা বৈঠক এবং তারপর থেকে একাধিক জল্পনা, সেই জল্পনার উত্তর আপনি কি দেবেন? এবং পরমব্রত কি আপনার বন্ধু? প্রথম কথা হচ্ছে যে আমি জানি না কারা এমনটা মনে করেছেন, কেন মনে করেছেন জানি না। গত 20 তারিখ একদম রাজ্য সরকার নির্দেশিতই জায়গায় আমাদের 4জন, আমি, শ্রীমতী রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী এবং হিরণ, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই টালিগঞ্জ বা সংস্কৃতি জগতে যা যা এখনো পর্যন্ত কিছু অস্থিরতা চলছে, তাতে কাজের ক্ষতিটা হচ্ছে। এবং আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি প্রত্যেকটি বিভাগের মতো এই কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া যে রাজ্যটিকে বলা হয়, তার একটা গুরুত্বপূর্ণ পার্ট বা অংশ সংস্কৃতি। তো অনেক বড় বিভাগ, তার মধ্যে এই টলিউডের যে অরাজকতা, তার গল্প বা কথা সারা ভারতবর্ষ জেনে গেছে, যেভাবে স্বৈরাচার চলেছে এবং বাংলা সিনেমাকে, এই জগৎকে কলুষিত করেছে, কষ্ট দিয়েছে, ধ্বংস করেছে, প্রায় অবরুদ্ধ করেছে মানুষের স্বাধীনতা, টেকনিশিয়ান, আর্টিস্ট, ডিরেক্টর, প্রযোজক। তো সেই বিষয়ে যাতে কোনো সমস্যা না হয়, আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে যারাই চাইছেন কথা বলতে, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য, নতুন সরকারের উপরে তাদের অনেক আশা, তো তারা কি জানাতে চাইছেন সেই বিষয়ে শোনা। কোনো মতামত বা সিদ্ধান্তে আসবার কোনো জায়গা আমাদের নেই, থাকাও উচিত নয়। আমরা জানাবো সরকারকে, ডিপার্টমেন্টকে, সংস্কৃতি, এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। সেই মোতাবেক অত্যন্ত সুন্দরভাবে আমরা প্রায় প্রত্যেকেই বিভিন্ন মানুষকে মিট করছি, তারা কথা বলতে চাইছেন, যন্ত্রণা মুক্তি চাইছেন এবং নতুন সরকার কী নির্দেশ দেন তার অপেক্ষায় রয়েছেন, আশার আলো দেখছেন তারা। তো তেমনই গত 20 তারিখের একটা বৈঠক হয়, যেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয় টেকনিশিয়ান স্টুডিও, মানে সরকারি স্টুডিওতে, এবং মন্ত্রক অবশ্যই জানে। এবং সেই ক্ষেত্রে দারুণ আশার কথা যে 26টা গিল্ড, মানে যে বিভাগগুলো না থাকলে সঠিকভাবে কাজটা হয় না। গিল্ড মানে হচ্ছে কাজের ধরন অনুযায়ী, কারা চা দেবেন, খাবার দেবেন, সেই টেকনিশিয়ান ভাইরাও গিল্ড, কারা মেকআপ করবেন, কারা লাইট করবেন এবং কারা পরিচালনা করবেন, তাদেরও বিভিন্ন ধরনের গিল্ড আছে 26টা। তাদের মানুষজন সরকারের কাছে তাদের সমস্যা এবং বার্তা যাতে পৌঁছয়, তার জন্য তারা এসেছিলেন। এবার আমিও আমন্ত্রিত ছিলাম এবং সেখানে তারা অত্যন্ত যন্ত্রণার সঙ্গে তারা বলেন, এই প্রথম আমরা
ইন্ডাস্ট্রির সমস্যা নিয়ে কথা বলবার জন্য জায়গা পেলাম, তাই ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে এবং নতুন সরকারকে। তারা প্রত্যেকেই জানান, প্রায় ৩৫ জন বিভিন্ন বিভাগের, তারা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন এবং বিভিন্ন জন যেমন আসেন তেমন ডিরেক্টর গিল্ডের থেকেও বহু মানুষ এসেছিলেন, তার মধ্যে পরমব্রত একজন, সৃজিত মুখার্জিও একজন, আরও অনেক গুণী এবং পরিচিত মানুষরা এসেছিলেন, তাদের সব কথা জানিয়েছেন এবং সেটা অলরেডি মিনিস্ট্রিতে জানিয়েও দেওয়া হয়, যেটা আমাদের কাজ। আমরা তো কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তো এবার এটাকে নিয়ে, যেহেতু সরকার নির্দেশিত মিটিং, আমরা তো কাউকে না বলতে পারি না, কিন্তু কিছু কিছু মানুষের বিভিন্ন রকম বক্তব্য নিয়ে মানুষের কিছু যন্ত্রণা আছে, সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। তো তাই কেউ কেউ একটুখানি বিচলিত হয়েছেন, কেউ ভেবেছেন যে এই বিজেপিতে জয়েন করবে নাকি এরা। একদমই না, তার কোনো মানেও হয় না। আমাদের সম্মানীয় সভাপতি প্রথম থেকেই জানিয়ে দিয়েছেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েও দিয়েছেন যে আমাদের কাজ ভয়ভীতিহীন একটা পরিবেশ যা চলছিল এর আগের কলঙ্কজনক একটা জায়গায়, সেখান থেকে ভয়ভীতিহীন পরিবেশটা তৈরি করা, এবং যোগ্য মানুষেরা কাজ করবেন, বিভিন্ন প্রফেশনাল ফিল্ড হোক বা যে কোনো ফিল্ড হোক, তারা কাজ করবেন এবং সবাই এটাতে না খুব ভরসা পাচ্ছেন, প্রাণ ভরে নিঃশ্বাস পাচ্ছেন। তো তারা জানিয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের চুপ করে থাকাই এই টলিউড ইন্ডাস্ট্রিতে বা যে কোনো সংস্কৃতি জগতের যে কোনো বিভাগে, সেটা যাত্রা হোক, থিয়েটার হোক, গান হোক, সর্বনাশটা করে দিয়েছে। আমায় গাড়ি বাড়ি বেচতে হয়েছে, সেই নিয়ে বহু মানুষ মজা করেছিলেন। যেহেতু আমি নিজে ইন্ডাস্ট্রির কিছু বিষয় একটু আধটু জানি, যে কোনো কারণেই হোক, তো আপনার সঙ্গেও আমার খুব একটা কম দিনের বন্ধুত্ব নয়। বন্ধু কথাটা পরমব্রতর ক্ষেত্রে খাটে, এবং পরমব্রতই জি 24 ঘন্টাতে একটি ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে আপনাকে নিয়েও বেশ কিছু মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের ক্লিপিংসও আমাদের কাছে রয়েছে, যেখানে আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আপনার অবস্থান, সেই অবস্থান নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। এই বিগত বছরগুলোতে বন্ধু হিসেবে পরমব্রতকে আপনি পেয়েছিলেন? ব্যক্তি রুদ্রনীল পেয়েছিল? না না, বহুজনকেই পাইনি। আমার বা আমাদের অনেকে যখন কাজ অবরুদ্ধ হয়ে গেছে, আমায় গাড়ি বাড়ি বেচতে হয়েছে, সেই নিয়ে বহু মানুষ মজা করেছিলেন। প্রায় খেতে না পাওয়ার অবস্থা, বাইরে তো বলতে পারা যায় না। লড়াইয়ের মাঠটা তো ছেড়ে যায়নি। ভারতীয় জনতা পার্টির যে কর্মীরা এই যন্ত্রণাটাকে পেরিয়েছেন, তারা কিন্তু বুঝতে পারবেন যেটা কত কঠিন একটা লড়াই। শুধু আমি না, এরম অনেকেই এই লড়াই লড়েছেন, এবং কারা কারা কাছে থেকেও চিনতে পারেননি, কারা কাছে থেকেও অনেক কথা বলেছেন, খারাপ কথা, দল সম্পর্কে, ভারতীয় জনতা পার্টির আবেগ সম্পর্কে না জেনে ভুল বলেছেন, বিভিন্ন ব্যক্তি সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। সমস্ত কিছু আমাদের মনে আছে, কেউ কিচ্ছু ভুলেনি। তো তাই কে বা কারা অবস্থান পরিবর্তন করছেন বা সাফাই দেওয়ার চেষ্টা করছেন, আমরা সবাই সবটা বুঝি। কিন্তু বিভিন্ন দায়িত্বের না একটা করে পর্দা থাকে। যেমন সরকার নির্দেশিত মিটিংয়ে আমরা কেউই ঠিক করতে পারি না যে কে আসবেন আর কে আসবেন না, কে কোথায় বসবেন আর বসবেন না, কি কথা তিনি বলবেন আর বলবেন না, কেউই করতে পারেন না যখন সরকার নির্দেশিত হয়। এবং প্রথম থেকেই সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার সেই বার্তা তারা দিয়েছেন। এবং যদি খেয়াল করে দেখেন যে যাদের হাতে ক্রমাগত অত্যাচারিত হয়েছে, আমাদের ৩২১-এর ওপরে মানুষের প্রাণ গেছে, অগণিত মানুষের জীবন জীবিকা গেছে, মান ইজ্জত গেছে, ঘর বাড়ি গেছে, কাজ গেছে, তাদেরকে যাতে সংযমী হয়ে তারা থাকেন, এত দিনের ঘৃণা, অপমান, অত্যাচার, মানুষ তো সবাই,
তার জন্য একমাত্র ভারতীয় জনতা পার্টি তারা বার্তা দিয়েছেন। হ্যাঁ, হঠাৎ করে রাতারাতি ফলাফল বেরোবার পর দুপুরবেলা যারা ঝায় বাংলা বলে চেঁচাচ্ছিল, হঠাৎ করে সন্ধেবেলা 6টা থেকে গেরুয়া আবির কিনে মাথায় পট্টি বেঁধে তারাই যখন নিজেদের তৃণমূলীদের মারছে, মেরে বাজারে খবর করার চেষ্টা করছে যে দেখুন বিজেপি ভয় দেখাবার চেষ্টা করছে। আমি ধন্যবাদ জানাই মিডিয়াকে, প্রত্যেকটি মিডিয়াকে এবং মানুষজনদের যারা রাজনীতি করেন না, নাগরিক এই পশ্চিমবঙ্গের, তারা কিন্তু ভিডিও তুলে তুলে জানিয়ে দিয়েছিলেন। প্রত্যেকটি নিউজ মাধ্যম তাদের এই সজাগ সতর্কতা এবং খুব ইন্টারেস্টিং ওয়েতে ভারতীয় জনতা পার্টি যারা কখনোই প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, কারণ এই গুজব এই মিথ্যে বাম কংগ্রেস তৃণমূল তো নাগাড়ে করে গেছে। তো যাই হোক, এসেছেন, বলেছেন, চলে গেছেন। বন্ধুত্বের মানে কেমন বা কি, আজ কি বলবো কাল কি বলবো না, কাল কার কি উপলব্ধি হবে, এটা মানুষ বিচার করবেন এবং মানুষ রিয়্যাক্ট করবেন, সেখানে আমরা কেউ কিচ্ছু বলতে পারি না। না, কিন্তু যে কথাটি তিনি বলেছেন যে তার সন্তানের কথা ভেবে তার মুখের দিকে তাকিয়ে তিনি দাঁতে দাঁত চেপে মুখ বন্ধ করে সমস্ত কিছু সহ্য করেছিলেন, কিন্তু এইবার ইলেকশনের আগেও দেখা গিয়েছে যে তিনি প্রচার করেছেন, অ্যাক্টিভলি প্রচার করেছেন। শুধু তাই নয়, 21-এর একটি স্ক্রিনশট, যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং তার রগড়ানি দেওয়া হোক, সেই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখুন, নানাবিধ বক্তব্য যখন কারুর থেকে আসে, তার আভ্যন্তরীণ ভেতরের কি চাপ কি তাপ সেগুলো তো মানুষ জানতে পারেন না। বাহ্যিক জায়গা থেকে তিনি ঠিক কি বলছেন সেটাই অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমরা দেখেছি এই স্বরূপ বিশ্বাসদের বিরুদ্ধে যে আন্দোলন, অভয়া তিলোত্তমার মর্মান্তিক কাণ্ডের সময় যা টলিউডে চলছিল, সেখানে অনেকের মতোই পরমব্রত সেই আন্দোলনে স্বরূপ বিশ্বাসদের বিরুদ্ধে কোর্টে গিয়েছিল এবং মামলা করেছিল। তার কারণ কি জানি না। আবার তারপর কারণটা ডেফিনেটলি ছিল যে যে অত্যাচার চলছে সেখান থেকে সবকটা গিল্ড মানে বিভাগের মানুষই মুক্ত হচ্ছেন। সেদিনের বৈঠকে পরমব্রত তো এসেছিলেন হচ্ছে ডিরেক্টরস গিল্ডের অংশ হিসাবে, যে কেউ আসতে পারেন, তিনিও এসেছেন। কিন্তু তার একটা সময় লড়াইটা ছিল হচ্ছে এই স্বরূপবাবুদের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, যে অন্যায় প্রতিটি পরিচালক যারা গর্বের সঙ্গে মাথা উঁচু করে এই ফিল্ম ইন্ডাস্ট্রি, এই সংস্কৃতি জগৎকে ভারতবর্ষের কাছে, বিশ্বের কাছেও কিন্তু কড়া নেড়ে দিয়ে এসছেন তাদের কাজের মাধ্যমে, আমাদের যারা টেকনিশিয়ান শিল্পী সবাইকে একত্র করে, তাদেরও মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছিল। প্রচুর প্রযোজক তাদেরও মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের চুপ করে থাকাই এই টলিউড ইন্ডাস্ট্রিতে বা যে কোনো সংস্কৃতি জগতের যে কোনো বিভাগে, সেটা যাত্রা হোক, থিয়েটার হোক, গান হোক, সর্বনাশটা করে দিয়েছে। তো টলিউডে ঠিক সেভাবেই যারা এই সর্বনাশটা করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় জেনেও চুপ করে থাকতেন। তিনি নবান্নে এই যে মিটিং ডেকে যে চিত্রনাট্যটা করতেন, মানে তা দিয়ে যদি ওনাকে চিত্রনাট্য লিখতে দেওয়া হতো, ভালো ভালো গল্পের সিনেমা অনায়াসেই বানাতে পারতেন। কথা শুনে চলিনি বলে সুপারি কিলার পাঠানো হয়েছিল বন্দুক দিয়ে গুলি করে মারবার জন্য, যদিও তিনি কি না কি জানেন না, সবটাই তো জানেন। সময় ব্যান কালচার থাকবে? ব্যান বিষয়টা ঠিক কি, প্রফেশনাল যে ফিল্ড সেখানে যিনি যোগ্য তিনি কাজ করবেন। হ্যাঁ, অবশ্য একটা ঘটনা বারবার আমি প্রথম থেকেই বলে এসেছি যে আমি দারুণ ডাক্তার, তার মানে এটা নয় যে আমি হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে অপারেশন থিয়েটারে সিগারেট খেতে খেতে ঢুকে পড়তে পারি উইথ মাই স্টেথোস্কোপ, পারি না। যে মাটিটাতে আমি প্রফেশনাল হওয়ার চেষ্টা করছি সেটা আমার ভারতবর্ষের পবিত্র মাটি। এখানে টুকরে টুকরে হওয়ার কথা যারা বলেন,
যারা বিভিন্ন ইউনিভার্সিটির দেওয়ালে কাশ্মীরকে টুকরো করবার কথা বলেন, সেই মানসিকতা কখনো পর্যন্ত ভারতবর্ষের নাগরিকেরা পছন্দ করেন না। আমার দেশের আইন কানুন নিয়ম যা পশ্চিমবঙ্গে প্রায় হারিয়েই গিয়েছিল, পশ্চিম বাংলাদেশ সবার একটা প্রেরণা তৈরি করা হচ্ছিল। বাংলাদেশের স্লোগানগুলোকে নিয়েই এই রাজ্যের শাসক দল তাদের নিজের স্লোগান বলে বার্তা দিতেন বারবার। সেটাই যারা পরে বুঝতে পেরেছেন তাদের ধন্যবাদ, যে বুঝতে তো পেরেছেন। আমি জনগণকে শতকোটি প্রণাম জানাই। দেশকে নিয়ে ছোট করে কথা বলা, মিথ্যে কথা বলা, এটা কখনো পর্যন্ত একজন যোগ্য নাগরিক, যোগ্য প্রফেশনাল তো তিনি পরে হবেন, যোগ্য নাগরিকের কাজ নয়। আমাদের সমাজ, আমাদের সংস্কার, আমাদের রীতিনীতি, ভগবান শ্রী রামচন্দ্র আমাদের কেউ নয়। এই ধরনের মিথ্যাচার, সেটা তৃণমূল বলুন, বামেরা বলুন, বা হতাশাগ্রস্ত কংগ্রেস বলুন, তারা এই যে মিথ্যাচারটা করেছিলেন, গান টান হয়েছিল, তারা তো নাগরিক সমাজে চিহ্নিতই। আমাদের তো আলাদা করে কিছু করবার নেই। তাদের যারা যোগ্য তারা কাজ করবেন, কিন্তু ডেফিনেটলি আমি বললাম যে আমরা কখনো, আমিও কখনো পর্যন্ত গামছা পরে শুটিং করতে চলে যেতে পারি না। বাড়ির পোশাকটা বাড়ির পোশাক, বাড়ির কথাটা বাড়ির কথা, রকের কথা রকের কথা, আর অফিসের পোশাক অফিসের পোশাক। কখনো সেটা না। তাহলে সেখানে স্বাধীনতার মানে হচ্ছে যে পরিষ্কার আমি কতটা আর এগোবো না সেই বিষয়ে জ্ঞান। এই যে মিথ্যাচারগুলো, মানে যে বাঙালি দুর্গাপুজো করে এমন সময়, যেটা ভগবান শ্রী রামচন্দ্রের জন্যই এই সময়টা এসেছে। আমি তো হাওড়া রাম রাজাতলার ছেলে, শিবপুরের বিধায়ক করেছেন মানুষ কাজের জন্য, দায়িত্বের জন্য। সেই রাম রাজাতলাতে ছোটবেলায় মায়ের কোলে করে রাম ঠাকুর দেখতে যাও। আমাদের ওখানে রাম ঠাকুরের যে বিসর্জন হতো, তা মা দুর্গার বিসর্জনকে কখনো কখনো ছাপিয়েও যেত। এটা আমাদের পরম্পরা। জায়গার নাম রাম দিয়ে, ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির ওখানে কবে দেখো, ওখানে সুন্দর এরম গোঁপোলা ভগবান শ্রী রামচন্দ্র দেখতে পাওয়া যায়, সবুজ রঙের, অদ্ভুত অপূর্ব। অস্বীকার করেছেন এই মাটিতে দাঁড়িয়ে কেউ নয়। এটা একটা কালচার, এটা একটা মিথ্যে লেয়ার তৈরি করা মানুষকে। কিন্তু মানুষ তো বেশি দিন ভুল বুঝবেন না। যেখানে রামকৃষ্ণ দেব রয়েছেন যে মাটিতে, যার বাড়ির কুলদেবতা ছিলেন রামলালা, যার বাবার নাম ক্ষুদিরাম, পিসির নাম রামশীলা, আমি যেখানে রাজা রামমোহন রায়কে পাচ্ছি, রামপ্রসাদকে পাচ্ছি। সত্যি কথা বলতে গেলে এত মিথ্যাচারকে ঢেকে দিয়ে সীতা রাম ইয়েচুরির মতো ভদ্রলোককে পেয়েছি, যিনি এফিডেভিট করাবার ইচ্ছা থাকলেও উপায় থাকলেও করেননি। যারা সেকুলারিজমের নামে সবার জন্য সমান অধিকারের কথাটাকে লুকিয়ে গেছেন, স্বধর্মে প্রীতি অন্য ধর্মে সম্প্রীতি, সবার জন্য এক আইন, এই সৌন্দর্য যারা লুকিয়ে হিন্দু ধর্ম অস্বীকার, অন্য ধর্মে করো ইফতার, একই মিথ্যে বারবার, তার নাম ভণ্ড সেকুলার, এই বার্তা দিয়েছেন। তারা যা যা করার চেষ্টা করেছেন, মানুষ তাদের প্রণাম করে ফলাফলে জানিয়ে দিয়েছেন আমাদের মিথ্যে বোঝাবার আর ধৃষ্টতা করবেন না। বাড়িতে আয়না আছে, নিজেদের সামনে দাঁড়িয়ে দেখুন। তাতে কে বা কারা পড়েছে, এখন তারা নিজেরা ভাবছেন যে আমরা আমাদের কতটা ঠকিয়েছি। সমাজকে বিভ্রান্ত করা দূরের কথা, তাই তারা বিভিন্ন মানুষ রয়েছেন, তারা পাল্টাচ্ছেন, হঠাৎ করে পাল্টাচ্ছেন। কিন্তু পাল্টালেও তাদের পরিষ্কার একটাই কথা বলবো, যে কোনো দলে ভেড়বার, ভারতীয় জনতা পার্টির দলে ভেড়বার আপনাদের কথা ভাবতে হবে না। নিরপেক্ষ থাকুন, সাধারণ থাকুন। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি নাগরিককে তার স্বাধীনতা, তার যোগ্যতা মেনে তাকে দিন যাপনের অঙ্গীকারবদ্ধ হয়ে রয়েছে। রুদ্রনীল, এই জায়গাতেই তো আসে এই প্রশ্ন যে বাংলায় ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়, সেই বাংলার বুদ্ধিজীবীদের নিয়ে এক নাগাড়ে আপনাদের দলের তরফ থেকে আমরা শুনেছি সিলেক্টিভ প্রতিবাদী, সিলেক্টিভ বুদ্ধিজীবী, শিল্পীদের গায়ে পলিটিক্যাল ট্যাগিং,
এবং সেই ট্যাগিং দেখে ত্যাগ করা, সেটাও হয়েছে। আপনাদের ইন্ডাস্ট্রি নিয়ে যখন এই এত কথা হয় এবং তারপরে আপনাদের দল ক্ষমতায় আসার পরে একাধিকবার দেখা যাচ্ছে যে খুব দ্রুত তাদের মত পরিবর্তন, কেউ বলছেন তারা চাপা সন্ত্রাসের শিকার ছিলেন, কেউ বলছেন যে তারা সেই সময় মুখ খুলতে পারেননি। কেন, মানে সত্যি সত্যি এত সমস্যা কেন? এবং এবার কি টলিপাড়া সেই চাপা সন্ত্রাস মুক্ত হতে পারবে, নাকি আপনারা একই কায়দায় একই পথে হাঁটবেন? দেখুন, ঘটনা হচ্ছে যে পরিষ্কার বা ইন্ডাস্ট্রির যিনি নন তৃণ- তিনি দণ্ডমুণ্ডের কর্তা হবেন? তৃণমূলের যে রাজনীতি ক্রমাগতভাবে তাদের নখ আর দাঁতগুলোকে বড় করে সবার রক্ত খেয়েছে, মানুষের কথা শোনেনি, সেই যন্ত্রণা থেকে সবাই মুক্ত হতে চাইতো। আমাদের টলিউড ইন্ডাস্ট্রি চালায় হচ্ছে এই বিভিন্ন বিভাগগুলো, যেগুলোকে গিল্ড বলে। আর সেই গিল্ডের যারা যোগ্য কর্মীরা রয়েছেন, পরীক্ষা দিয়ে এই গিল্ডের তারা অংশগ্রহণ করতে পারতেন, পরীক্ষা দিতে হতো, সেই পরীক্ষার পদ্ধতি উঠে গেল, নির্বাচন হই না। এবং বহু আমাদের যোগ্য টেকনিশিয়ান ভাই বিভিন্ন বিভাগের, তিনি আমাদের প্রোডাকশন ভাই যিনি চা জল দেন, তিনি থেকে পরিচালকদের যে গিল্ড, তারা সংস্কৃতি মন্ত্রকের কাছে কোনো কথা পৌঁছতেই পারতেন না। নির্বাচনের নামে প্রহসন হতো, ঘুর পথে কি করে টাকা তোলা যায় সেই লোকগুলোকে অধিকাংশ গিল্ডের ক্ষমতাশীল লোক বলে রেখে দেওয়া হয়েছিল, কার্ড কাজ করার জন্য, গিল্ড কার্ড, সেটাকে নিয়ে ব্যবসা হয়েছে। আগে পরীক্ষা দিয়ে আপনি কি মেকআপ পারেন, তার পরীক্ষা হতো, সেগুলোকে তুলে দিয়ে বিভিন্ন রকম তৃণমূলের রাজনৈতিক লোকজনদের ইশারাতে টাকার বিনিময়ে গিল্ড কার্ড পাইয়ে দেওয়া হয়েছে। যিনি যোগ্য মেকআপ আর্টিস্ট তিনি জানেন না যে আর একজন কে মেকআপ আর্টিস্ট হয়ে ঢুকে পড়েছেন। আমি শুধু মেকআপের কথা বলছি না, মানে পুরো বিষয়টাতেই হয়েছে। কাজ করতে হবে না, তোমার কাজের যে টাকাটা অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিচ্ছে, চলে যাও, কাজের যে টাকাটা আসবে তুমি বাড়িতে ঘুমোবে বা দু একদিন মুখ দেখাবে, বাকি টাকা আমাদের দিয়ে দাও। তো চলেছে। গিল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করত, কিন্তু তাদের মধ্যে ভেজালের সংখ্যা বেশি করে দিয়েছিল এই তৃণমূলী শাসন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিয়ে এটাকে টলিউডে বিশ্বাস ইন্ডাস্ট্রিটা করে তুলেছিলেন। কেউ শুনবে না, একটাই একজন কথা বলবে, মানুষ মরে মরুক, শিল্প মরে মরুক, এন্টারটেনমেন্ট বা সিনেমা ধ্বংস হয় হোক, সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, তাঁদের মতো এত গুণী মানুষ, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, পাহাড়ি সান্যাল, ছায়া দেবী, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়ের আজকে এই যন্ত্রণা দেখছেন, সৌমিত্র জেঠুকে দেখে যেতে হয়েছে। অদ্ভুত নিয়ম, প্রতিবাদ যদি কেউ করতেন তাকে বলা হতো কার্ড কেড়ে নেব, টেকনিশিয়ানদের দিয়ে জোর করে তারা অন্যের শুটিং বন্ধ করাতেন। কোনো টেকনিশিয়ান কোনো দিন চায় না একদিনের জন্য শুটিং বন্ধ হোক, আর্টিস্টরা তো চাই না, কিন্তু টেকনিশিয়ানদের ওই কার্ডটি তাদের হাতে মালিকানায়। যারা প্রতিবাদ করতে গেছেন তাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে। 20 তারিখের এই যে তাদের ডাকা যে জায়গায় আমি উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছিলাম, সরকার নির্দেশিত যে সুন্দর যে সিস্টেমটা, সেটা রূপাদিরাও করছেন, পাপিয়াদিরাও করছেন, হিরণ ভাই তারাও করছেন, নিশ্চয়ই হয়ে যাচ্ছে, করছেন। আমাদের কাজে রিপোর্টগুলো দেওয়া, সেখানে কাঁদতে কাঁদতে টেকনিশিয়ানরা বলছেন যে আমি কথা শুনে চলিনি বলে সুপারি কিলার পাঠানো হয়েছিল বন্দুক দিয়ে গুলি করে মারবার জন্য। এর থেকে মানে বড় ঘটনা সারা পৃথিবীর কোনো ভারত, স্বরূপ বিশ্বাসদের টিম। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমি 2021 যখন এই কথাটা বলেছিলাম, পাশে তখন কাউকে পাইনি। যখন বলেছিলাম যে এখানে মাফিয়া রাজ চলছে, তখন আমার বিরুদ্ধেই আমার টেকনিশিয়ান ভাইদের বুকে কালো ব্যাজ লাগিয়ে সরকারি টেকনিশিয়ান স্টুডিও থেকে উত্তমবাবুর মূর্তি অবধি মিছিল বার করানো হয়েছিল যে বয়কট রুদ্রনীল ঘোষ। তখন আমার যে বন্ধুরা কাঁদছেন,
পাশে আসছেন, বসছেন, কথা বলছেন, আমি দোষ দেব না। তারা যদি ওই সময় একটুখানি আমায় সাপোর্টটা দিতেন, কারণ আমি তো আমার হয়ে কথা বলিনি, এই ইন্ডাস্ট্রির ধ্বংসটা চোখের সামনে একদম জুনিয়র আর্টিস্ট থেকে আজকে কাজ করতে করতে, প্রোডাকশন করতে করতে, মানে বানানো, নির্মাণ না করলে একটা ইন্ডাস্ট্রির সমস্যা না বুঝতে পারা যায় না, গভীরটা জানা যায় না, মানে সুযোগ কম থাকে। যখন জেনে গিয়েছিলাম তখন এই কথাগুলো বলেছিলাম যে কেন ছবির সংখ্যা, সিনেমার সংখ্যা 100 থেকে কমতে কমতে 35, কেন কদিন আগে খবর হয়েছে যেখানে স্টার থিয়েটার সিনেমার আসছে না বলে বন্ধ, প্রিয়া সিনেমা হল বন্ধ, সিনেমা পাচ্ছে না। কেন হচ্ছে না সিনেমা? কেন এই কড়া কড়া নিয়ম যা ভারতবর্ষের অন্য কোনো ইন্ডাস্ট্রিতে নেই? 20 তারিখের মিটিংয়ে আমি ধন্যবাদ জানাবো আমার এই নানান গিল্ড থেকে আসা কলাকুশলীদের, টেকনিশিয়ানস ভাই বোনেদের, যারা স্পষ্ট করে বলেছেন এই নিয়ম ধ্বংস করছে আমাদের ইন্ডাস্ট্রি। আমরা একদিনও চাই না কাজ বন্ধ, আমরা চাই না যে প্রডিউসাররা ভয়ে পালিয়ে যাক, আমরা চাই না অন্য রাজ্য থেকে শুটিং করতে আসতে এখন ভয় পায়, এখানে যা যা চাপিয়ে দেওয়া নিয়ম, বিদেশ থেকে আসতে ভয় পায়, যা যা চাপিয়ে দেওয়া নিয়ম, এত বেশি টাকা চাপানো হয়, সেই টাকার গতিপথ কোথায় যায় সেটাও একটা বড় স্ক্যাম। মিলিয়ে দেখে নেবেন দুদিন পর এই বিষয়ে তদন্ত হলে কজন জেল যাত্রা করছেন, যেভাবে তারা টেকনিশিয়ান ভাইদের এই প্রত্যেকটি গিল্ডকে ঠকিয়েছেন, এবং তাদের হাতে এই ক্ষমতা ছিল বলে কার্ড কেড়ে নেবার ভয় দেখিয়ে অনেকে, সত্যি কথা বলছি, মুখ খুলতে পারেননি, আবার অনেকে ছিলেন একটু সুবিধে পাই তাই অন্যায়গুলোকে একটু সাপোর্ট করি, সিলেক্টিভ ব্যাপারে মুখ খুলেছেন, সিলেক্টিভ ব্যাপারে মুখ বন্ধ করেছেন। আমাদের সব মনে আছে, কারা অপমান করেছেন, খেতে না পাওয়ার সময় কারা হাত ধরেননি, কারা গোপনে ফোন করতেন, কারা বাড়িতে ডাকতেন না, পাশে দাঁড়িয়ে ছবি তুলতেন না, ছবিতে যদি চলে আসি তাহলে বিরাট বড় গর্দান যাওয়ার মতো হবে। একা একা দিন কাটাতে হয়েছে মমিতা আমাদের অনেকজনকে। লড়াই তবু ছাড়িনি, আমরা ছাড়িনি, আমরা লড়াই করে গেছি। কাউন্সিলরের হাজব্যান্ড পিজির পেছনে পুলিশের সামনে ঠাটিয়ে চড়। 5টা বছর ধরে কাজ করেছি, মাত্র 70 দিন। ফোন বাজতো না, কেউ ফোন করতো না। হ্যাঁ, 1 তারিখের পর রাজ চক্রবর্তী, পরমব্রত, কজনের ফোন পেয়েছেন? নাকি যারা ব্লক লিস্টে রেখেছিল, যারা বন্ধুর কথা মাথায় রাখেনি, কজনের ফোন এলো? সবারই ফোন এসেছে, সবাই ফোন করেছেন, যারা ফোনে পাননি শুভেচ্ছা জানিয়ে টেক্সট করেছেন, সবাই। যারা কাজ দেননি, তৃণমূলের সরকারকে বা তৃণমূল দলকে খুশি করতে, যারা পাশে বসে চা কফি খেয়েছে, না বসলেও হতো যাদের, তারা নিজেরা এত গুণে গুণী, একটু কষ্ট তো করতে পারা যেত। বিরিয়ানির লোভে অনেকে পড়ে গিয়েছিলেন, ডাল ভাতে তারা ছিলেন না। আবার বলবো যে ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিহিংসা নেই কারুর উপরে, কিন্তু সব মনে আছে, যন্ত্রণা তো আছে। কতজনের কথা ভাববো বলুন? যে চেয়ারটায় বসে আছি, 5টা বছর ধরে কাজ করেছি মাত্র 70 দিন। 5 বছরে যে চেয়ারটায় বসে আছি, স্নান করে উঠে এই চেয়ারটাতেই বসে থাকতাম শুটিংয়ে বেরোবার জামা কাপড় পরে। অভ্যাস তো। ফোন বাজতো না, কেউ ফোন করতো না। আমি যেখানে বসে কথা বলছি তার ঠিক উল্টো দিকে একটা বারান্দা আছে, সেখানে দেখতে পাবেন যে একটা নির্দিষ্ট টাইম অন্তর কিছু পায়রা আসছে, কিছু শালিক আসছে, 2টো কাঠবিড়ালি আসে, 2টো বুলবুলি আসে। এরাই আমার বন্ধু। 5 বছর ধরে আমার সঙ্গে একসঙ্গে খেত, আমার টেবিলে আমার গায়ে বসতো, আমি তাদের সঙ্গে কথা বলতাম। তাই যে যতই পাশে উঠুক, পাশে বসুক, ফুল দিক, মালা দিক,
ভারতীয় জনতা পার্টি সংস্কার শেখায়, প্রতিশোধ স্পৃহা শেখায় না অন্য রাজনৈতিক দলের মতো। তাই কোথায় বসে কথা শুনতে হয়, কোথায় বসে কে সত্যি বলছে মিথ্যে বলছে জেনে শুধু নিজের কাজটুকু করে সঠিক জায়গায় পাঠাতে হয়, সেটা ভারতীয় জনতা পার্টির যে সরকার, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রত্যেকটি বিভাগে যে সরকারি অফিসাররা তারাও কিন্তু আনন্দের সঙ্গে কাজ করছেন যে সবাইকে, যারা যোগ্য, যারা নিয়ম মানেন, কানুন মানেন, তাকে বুড়ো আঙুল দেখান না, মানুষকে অসম্মান করেন না, তাদের যাতে একভাবে খুশিতে দেখতে পাওয়া যায়। যখন কথা বলছি আমরা, আমাদের মানুষ জানেন যে এর আগে তৃণমূলের সরকার নানানভাবে মানুষকে ভুল বুঝিয়ে, ভুল কাজ করে সরকারি টাকা তছরূপ করে বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে বার করে দিয়েছে। এই মুহূর্তে আমরা 8 লক্ষ কোটি টাকার ওপর দেনায় রয়েছে, আমাদের রাজকোষ নেই। আর ঠিক সেই জায়গায় কালকে আবার আনন্দ পেলাম অন্যরকমভাবে, যখন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন আমাদের সবার গর্বের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে দেখা করছেন, তখন মনে হচ্ছে যে একটা ইঞ্জিন অর্থনৈতিকভাবে অন্য কারুর পাপে সে হয়তো জোর গতিতে এগিয়ে যেতে পারছে না, ঠিক তখন তার হাতটা বাড়িয়ে দিচ্ছে ডাবল ইঞ্জিনের বড় ইঞ্জিনগুলো, যাতে পশ্চিমবঙ্গের মানুষ তারা এগিয়ে যেতে পারেন। দারুণ ভালো লেগেছিল। মানে এটা ভাষায় বলে প্রকাশ, শুধু আমার নয়, আমার নিজের বিশ্বাস, যারা পশ্চিমবঙ্গের মানুষ রয়েছেন, যারা বিভিন্ন সময় বিজেপির বিরুদ্ধে কুকথা বলেছেন, বিজেপিকে পিটিয়েছেন, মেরেছেন, 2021 সাল থেকে, তার আগে থেকে তো 20-21 থেকে তো মার খাচ্ছি আমি, এখন আমার এই বাঁ হাতটা তুলতে পারি না। যখন দল সুযোগ দিয়েছিল ভবানীপুরে নির্বাচনের লড়বার, সেই সময় 3 বার মেরেছে, আমি ভুলে যাব কি করে? আপনাদের মিডিয়ার মাধ্যমেই বলছি, আমি এবং ভবানীপুরের যারা কর্মীরা রয়েছে, যারা ইলেকশন হেরে যাওয়ার পরই পোস্টপোল ভায়োলেন্সের প্রবল রক্তচক্ষুকে উপেক্ষা করে দরিদ্র মানুষকে চাল, ডাল, তেল, স্যানিটাইজার দিচ্ছি, সেই সময় ভবানীপুরে দাঁড়িয়ে, ইলেকশনের সময় তো 3 বার মেরেই ছিল, এই হাত এখনো পুরো তুলতে পারি না, ভুলে যাব। যখন চাল ডাল দিচ্ছি তখন বাবলু সিং, কাউন্সিলরের হাজব্যান্ড, পিজির পেছনে পুলিশের সামনে ঠাটিয়ে চড়, ভুলে যাব। তাদের পক্ষে যারা ছিলেন, এই অন্যায়ের পক্ষে, তারা যে যেমন কথাই বলুন, যেই ফুল দিন, ভুলে তো যাব না। কিন্তু আবার বলছি, মনে আছে, সব মনে আছে। যখন কথা বলছি তখন জানতে পারলাম, তখন ওই কালীঘাট থানাতে অপারেট করতেন শান্তনুবাবু, যিনি গ্রেপ্তার হয়েছেন। আমাকে মারবার পর অভিযোগ করতে গিয়েছিলাম, প্লেন ডায়েরি নিয়ে ছেড়ে দিয়ে আমার নামে এফআইআর করা হয়েছে। 2 দিন আগে চিঠি পেয়েছি যে আমি নাকি মারধর করেছি। ব্যবস্থা হবে আইন অনুযায়ী। গতকাল ইম্পার বৈঠকে যেটা হলো, এবং একটা হলুদ ফাইল, সেই ফাইল নিয়েও টানাপোড়েন চলছে। ইম্পার বৈঠক এবং তাতে হুলস্থুল কাণ্ড যেটা ঘটেছে, সেটা নিয়ে আপনার বক্তব্য কি? দেখুন, আমার মনে হয় যে ইম্পা, এই সবকটাই না খুব প্রয়োজনীয় সংস্থা, কিন্তু সেগুলোকে কি করে কদাকার করে যাওয়া যায়, যে কোনো শিল্প বলুন, রোজগার বলুন, তার বিরোধী করে লুট করা যায়, তার একটা রাজ্যপাট চালাবার নির্দেশ সর্বোচ্চ জায়গা থেকেই প্রভাবিত হয়ে এসেছে। পিয়াদেবী বলছে আপনারা করেছেন, গতকালের ঘটনায় বিজেপি রয়েছে, আপনারা রয়েছেন, তিনি বৈধতার সঙ্গে রয়েছিলেন, দায়িত্বে ছিলেন। আমি এইটুকু একটাই কথা বলবো যে তিনি যেখানেই যেভাবে থাকুন,
তিনি সুস্থ থাকুন। তার পরিবারে সুখেন দাস বলে এক ভদ্রলোক, যার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউশন দারুণ। আমি তাকে অনুরোধ করব, রাগে হোক, কষ্টে হোক, ক্ষমতা চলে যাওয়ার কারণেই হোক, কি হয়েছে আমি এত জানি না, তিনি নিশ্চয়ই এমন কিছু করবেন না বা বলবেন না যাতে সুখেন দাস, তাঁর তো বাবা, ওই নামটার প্রতি আমাদের যে শ্রদ্ধা সম্মান সেটা বিঘ্নিত হয়। আমি জানি যে তিনি ওই চেয়ারে বসে ঠিক স্বরূপবাবুরা যা যা বলতেন তাই তাই করতেন, ছবি আটকে দিতেন। আমার একাডেমি অফ ফাইন আর্টস বলে ফিল্মটা তো উনি আটকে দিয়েছিলেন আগে, স্বরূপবাবু এবং ওনারা হলদের নির্দেশ দিয়েছিলেন চালানো যাবে না, কে সিনেমা বানাবে, কে রিলিজ করবে, এনারাই তো করতেন এই স্বরূপবাবু অরূপবাবুদের নির্দেশে। আর এই অরূপবাবু স্বরূপবাবুরা যে যে অন্যায়গুলো করতে বলতেন সেগুলোকে প্রশ্রয় দিতেন তাঁদের দলনেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর যখন কোনো কিছু বড় হয়ে যেত তখন নবান্নে ডেকে ফিশ ফ্রাই খেলা। এই অন্যায় তো সবাই দেখেছে এবং জানে। বহু মানুষ সত্যি কথায় মুখ খুলতে পারেননি, যেমন যে আমাদের মেকআপের যে বন্টি সিমরান, সে অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে তাকে গুলি করে মারবার জন্য শার্প শুটার, দ্যাট ক্যান বি দ্য বিগেস্ট নিউজ। বহু মানুষ চেয়েছেন এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে। আবার বলছি, সেদিন তাদের এই মিটিংয়ে তারা আমায় আমন্ত্রণ জানিয়েছিলেন একজন প্রতিনিধি হিসেবে। সেখানে যা যা তারা জানিয়েছেন, যে বার্তা আমি সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে জানিয়েছি, যা আমার ডিউটি, কোনো সিদ্ধান্ত নেবার আমাদের কারুর এখতিয়ার নেই। অত্যন্ত সুন্দরভাবে সম্মানীয় মুখ্যমন্ত্রী এই দায়িত্ব সুন্দর করে দিয়েছেন, যাদের এই ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগের সব থেকে বেশি অভিজ্ঞতা আছে। সেখানে যা যা জানিয়েছেন তার থেকে বড় সত্যি কিছু হতে পারে না। কিন্তু যাই হোক, সেখানে ডিরেক্টর গিল্ডের যেমন সবাই এসেছে, যাদের এখতিয়ার, পরমব্রত চলে আসাতে বাকিদের না এই সত্যি কথাগুলো কোথাটা চাপা পড়ে গেল। সেই খবরগুলোই, সেই কথাগুলো আসল সত্যি কথা এবং বড় কথা। তো আমি চাইব যে মানুষ সেগুলোকে নিয়েও কথা বলুক। আর ভারতীয় জনতা পার্টির যে নির্দেশ রয়েছে সেটা মেনে বাকিরাও কিন্তু জানেন যে ভারতীয় জনতা পার্টি কাউকে এইভাবে নেবে না। আমাদের 321 জনের রক্ত রয়েছে, পেট রয়েছে, ঘাম রয়েছে, অপমান রয়েছে, মার খাওয়া রয়েছে, অজস্র মণ্ডল থেকে বুথ স্তরে কর্মীর পরিশ্রম রয়েছে, এবং কারা চট করে পাল্টাবার চেষ্টা করছে আমরা প্রত্যেকেই জানি। তাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংকে যারা যারা কিছু জিনিস ভেবে নিচ্ছেন, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব থাকতে পারে, পরিচয় থাকতে পারে, এক প্রফেশনে কাজ করতে পারি, কিন্তু আপনি আমায় কি কষ্ট দিয়েছেন, কি আনন্দ দিয়েছেন আমি ভুলে যাব? 10 জন হলেও তো ভুলে যাব না, মনে আছে। এটাই বলবো। মনে আছে সবকিছু এবং মনে থাকবে সবকিছু, কিন্তু টলিপাড়া রাজনীতি মুক্ত হবে এই কথা দিচ্ছেন, এই প্রতিশ্রুতি দিচ্ছেন রুদ্রনীল ঘোষ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।